দীর্ঘ ৩ যুগের অধিক সময় পর ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনটি আলোচিত সমালোচিত এই আসনটি আখতারুজ্জামান বাচ্চুর হাত ধরেই এই আসনটি বিএনপি পুনরুদ্ধার করে। সর্বশেষ এই আসনটি ১৯৯৬ সালে বিএনপি দখলে নিয়েছিল। এরপর দীর্ঘ ৩০ বছর পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই আসনটি পুনরুদ্ধার করে আখতারুজ্জামান বাচ্চু এবং এই আসনে তিনি নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামী ১৬ তারিখ শপথ গ্রহণ করবেন। তার আগে আমরা ওনার সাথে আমাদের কালের কণ্ঠের বিশেষ আয়োজন কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে আমরা তাকে যুক্ত করেছি। জনাব আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে শুভেচ্ছা নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে। আপনার কাছে প্রথমে জানতে চাই যে এই আসনে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড চষে বেরিয়েছেন, তো সব মিলে যে মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তা কতটুক মানে রাখতে সক্ষম হবেন? ইনশাল্লাহ আমরা সবগুলি প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমরা পূরণ করবো। ইনশাল্লাহ আমরা জনগণের রাজনীতি করি। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল, আর আমাদের নেতা তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার দেশ গড়ার যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে উনি আমাকে ময়মনসিংহ ১০ গফরগাঁও পাগলা এই আসনটিতে আমাকে মনোনয়ন দিয়েছেন এবং জনগণ চূড়ান্তভাবে আমাকে অনুমোদন দিয়েছেন। এই অঞ্চলের মানুষ, এই অবহেলিত জনপদের মানুষ, পিছিয়ে থাকা জনপদের মানুষ আমাকে ওনাদের চূড়ান্ত রায়ে নির্বাচিত করেছেন। জনগণ এই এলাকার মানুষ উন্নয়ন থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত, অবহেলিত। এই এলাকার মানুষ নির্যাতিত। এই অঞ্চলের মানুষের, পিছিয়ে পড়া মানুষের, এই জনপদের জন্য আমি কাজ করতে চাই। আমার গফরগাঁও গড়ার, পাগলা গড়ার একটি পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলো এবং আমাদের নেতা তারেক রহমানের দেশ গড়ার যে মহাপরিকল্পনা, সেটা দুটো মিলিয়ে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা আসলে গফরগাঁওকে এগিয়ে নিতে চাই, একটি মানবিক গফরগাঁও নির্মাণ করতে চাই, যে গফরগাঁয়ে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, নৈরাজ্য থাকবে না, বিভেদ বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা আসলে একটি আধুনিক, সমৃদ্ধ, উন্নত গফরগাঁও এবং পাগলা বিনির্মাণ করতে চাই। আচ্ছা, আরেকটি বিষয় যে এখানে আপনার বিভিন্ন গ্রুপ থেকে কিন্তু অনেক লোকজন এসেছে আপনার এখানে, যে আপনার বিজয়ের পর যারা আপনার প্রতিদ্বন্দ্বী ছিল, আপনাকে নিয়ে যারা কুৎসা রটিয়েছিল, বিভিন্ন বাজে মন্তব্য করেছিল, তারা অনেকে আসছে আপনার এখানে। আসলে তাদেরকে কিভাবে গ্রহণ করছেন? আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। দেখেন, আমরা ইতিবাচক রাজনীতি করি। আমি রাজনীতির মানুষ, দীর্ঘ ৩৬ বছর রাজনীতি করি। আমি আসলে সবাইকে নিয়ে কাজ করতে চাই, দল মতের ঊর্ধ্বে উঠে, কোনো গ্রুপ না। আমরা আসলে সবাই, এখন আমি নির্বাচিত হয়েছি, আমার এই ৭ লাখ মানুষের প্রতিনিধি আমি। আমার আসলে কোনো গ্রুপ না, কোনো দল মতের ঊর্ধ্বে উঠে আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করে এমন একটি গফরগাঁও নির্মাণ করতে চাই, যেখানে ভিন্ন মতের মানুষও কথা বলতে পারবেন এবং যে কোনো উন্নয়ন পরিকল্পনায় কারো যদি কোনো পরিকল্পনা থাকে, কারো যদি কোনো মতামত থাকে, সেটা যদি নেয়ার মতো হয়, সেটা আমি আমলে নিয়ে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আর অতীতমুখী রাজনীতি করতে চাই না। আসলে গতকালকে কি হয়েছে, কে কী করেছেন, সেটা আমরা ভুলে যেতে চাই। আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেই প্রতিশ্রুতিগুলো তো মূলত দিয়েছিলেন নির্বাচনের আগে, আসলে সেই প্রতিশ্রুতিগুলো আসলে কতটুকু পালন করতে সক্ষম হবেন? বিশেষ করে যে পাগলাকে উপজেলা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে ২০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল করার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, আসলে এতটুকু মানে সক্ষম হবেন বলে কি মনে করছেন? দেখেন, সবগুলি প্রতিশ্রুতি পূরণ করা প্রয়োজন এবং আমি ইনশাল্লাহ সক্ষম হব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, গতকালকে আপনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিদ্রোহী প্রার্থী হাস প্রতীক নিয়ে যিনি লড়েছেন, এবি সিদ্দিকুর রহমান, আপনি নিজে গতকালকে তার বাসায় গিয়েছেন। আসলে এই বিষয়টি এবি সিদ্দিকুর রহমান কীভাবে আসলে গ্রহণ করলেন? আপনার এখানে যাওয়ার নির্বাচনে বিজয় হওয়ার পর আপনি ওনার বাসায় গেলেন, উনি কীভাবে আসলে এই জিনিসটি গ্রহণ করলেন? উনি ইতিবাচকভাবে নিয়েছেন। আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই। আমরা আসলে এমন কিছু একটা পরিবর্তনের রাজনীতি করতে চাই। এই যে জুলাই বিপ্লব হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে, সেই জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে আমরা আসলে গফরগাঁওকে এগিয়ে নিতে চাই, পাগলাকে এগিয়ে নিতে চাই। আমি সিদ্দিকুর রহমান সাহেবের বাসায় গিয়েছি এবং উনি আমাকে সাদরে গ্রহণ করেছেন। আমি আসলে নির্বাচন করার আগেই আমি সব যারা প্রার্থী ছিলেন সবার সাথেই কথা বলেছি। এমনকি মনোনয়ন পাওয়ার পরেও আমি ওনার বাসায় গিয়েছিলাম। উনি বলেছিলেন যে উনি নির্বাচন করবেন না, আমাকে সে আশ্বস্ত করেছিলেন এবং ধানের শীষ প্রতীক যেই পাক সবাই মিলে কাজ করবেন উনিও বলেছিলেন। আর যাই হোক, যে কোনো কারণে উনি প্রার্থী হয়েছেন, এখন পরাজিত হয়েছেন, জনগণ আমাকে নির্বাচিত করেছেন, উনিও সেটি মেনে নিয়েছেন এবং আমি ওনার বাসায় গিয়েছি। ওনাকে আমি যে কোনো বিষয়ে ওনার যে কোনো মতামত
যদি থাকেন গফরগাঁয়ের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, জনকল্যাণে, সেই মতামত নিয়ে, ওনার মতামত নিয়ে আমি কাজ করব সামনে। সর্বশেষ বার্তাটা কি থাকবে গফরগাঁও? সর্বশেষ গফরগাঁওবাসীর প্রতি আমার একটা আহ্বান থাকবে, আমরা অনেক পিছিয়ে আছি, আমরা আসুন গফরগাঁওকে এগিয়ে নিই, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি সমৃদ্ধ জনপদে পরিণত করি। আমরা গফরগাঁওকে মানবিক গফরগাঁও গড়ি, আমাদের গফরগাঁও পাগলা আমরা সবাই মিলে গড়ি। আমরা দয়া করে সবাই মিলে আমাকে সহযোগিতা করুন। আমরা গফরগাঁও বদলে দিতে চাই, পাগলা বদলে দিতে চাই। এখানে উন্নয়নের একটা আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, এমন একটি গফরগাঁও এবং পাগলা বিনির্মাণ করতে চাই যে গফরগাঁও পাগলা, কোনো মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই যে গফরগাঁও পাগলা হবে উন্নত, সমৃদ্ধ, বেকারত্ব মুক্ত, এবং এখানে চিকিৎসা সেবা পাবেন, শিক্ষার্থীরা তাদের ঠিকমতো তাদের শিক্ষাঙ্গনে শিক্ষা পাবেন। আমরা সেরকম একটি গফরগাঁও। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলাম যে রাজপথ থেকে উঠে আসা একজন নেতার গল্প, যিনি রাজপথ থেকে উঠে এসে এবং তিনি তারপর বিএনপির একাধিক হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী তাদের মাঝ থেকে তিনি মনোনয়ন নিয়ে এবং এই আলোচিত সমালোচিত এই গফরগাঁও আসন, সেই আসনটি তিনি বিএনপিকে পুনরুদ্ধার করে দেন দীর্ঘ 30 বছর পর। তো সামনে তার কাজের অগ্রগতি বলে দেবে জনগণের জন্য তিনি সামনে কাজ করতে কতটুকু সচেষ্ট হবে।